মায়াপুর নামক একটি গ্রামে রাজু নামে একজন কাঠুরিয়া তার স্ত্রীকে নিয়ে একটা ছোট্ট ঘরে বসবাস করত। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল রাজুর ঘরটি। রাজু জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমেই তার সংসার চালাতো। জঙ্গলে কাঠ কেটে ফেলার ফলে জঙ্গলে গাছের পরিমাণ অনেক কমে যাচ্ছিল। এই কারণে রাজু খুব চিন্তায় পড়ে গিয়েছিল। রূপা জঙ্গলে লাগাতার গাছ কেটে জঙ্গল একেবারে ফাঁকা করে দিচ্ছে। এখন বড় বড় ব্যবসায়ীরা ওই সমস্ত জঙ্গলে বড় বড় কারখানা বানাচ্ছে। আর যদি জঙ্গল না থাকে তাহলে আমরা কোথা থেকে কাঠ কাটবো বলো তো? আর কাঠ কেটে যদি আমি বাজারে না বিক্রি করি তাহলে আমরা সংসার চালাবো কি করে? তুমি আর কতদিন এইভাবে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাবে বলো তো? অন্য কোনো কাজ তুমি কেন খুঁজে নিচ্ছ না? কাঠ কাটা ছাড়া আমি আর অন্য কি কাজ করব বলো তো তুমি? তুমি কি জানো আমাদের গ্রামে যে সুশান্ত আছে না, ওর জমি একজন বড় মাপের ব্যবসায়ী কিনে নিয়েছে। কারণ ওই জমির উপরে একটা বড় দেখে কারখানা বানাবে। তার জন্য ওরা সুশান্তকে 1 কোটি টাকা দিয়েছে। কোটি টাকা? আমার তো 1 কোটি টাকার নাম শুনেই ভয় লাগছে। সারাদিন আমি হাড় ভাঙা পরিশ্রম করে মাত্র 200-300 টাকা ইনকাম করি, আর তা নিয়ে আমাদের সংসার দিব্যেই চলে যায়। কিন্তু সুশান্ত এই 1 কোটি টাকা নিয়ে কি করবে? ওই টাকা দিয়ে সুশান্ত আরো 5 বিঘা জমি কিনে নিয়েছে। আর যা টাকা বেঁচেছিল সেই সমস্ত টাকা দিয়ে একটা নিজস্ব ব্যবসাও শুরু করে দিয়েছে। মানে 2 বিঘা জমি বিক্রি করে সুশান্ত 5 বিঘা জমি কিনে ফেলেছে। আবার যা টাকা বেঁচেছিল সেই টাকা দিয়ে নিজস্ব ব্যবসাও শুরু করে নিয়েছে। আরে গিন্নি, এ তো সুশান্তর সোনায় সোহাগা হয়ে গেছে। শোনো, আমি বলি কি, তুমি তোমার জমিটি বিক্রি করে দাও। আর এমনিতে তো জমিতে চাষ করে কোনো লাভই হয় না। কারণ যাই চাষ করো না কেন, কখনো কখনো সবজি মারা যায়, আর যা বাকি থাকে তাও পোকায় খেয়ে চলে যায়। তাহলে তুমিই বলো, কি চাষ করবে জমিতে? কিন্তু রূপা, আমি তো ও জমি বিক্রি করতে পারবো না। ওটা তো আমার পূর্বপুরুষের আমলের জমি, আর ওটা বিক্রি করার কথা আমি কখনোই ভাবতে পারি না। হ্যাঁ, তা করবে কেন? তোমার চিন্তা ভাবনা সেই আগেকার দিনের মানুষের মতোই রয়ে গেছে। একবার বাইরের দুনিয়াটাকে দেখো, সব কিছু কেমন বদলে গেছে। কেউ আর পিছিয়ে নেই। আর একবার তোমার অবস্থাটাই দেখো তো। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মাত্র 200-300 টাকা রোজগার করো। আবার কখনো কখনো সেটাও হয় না। একবার বাইরে বেরিয়ে দেখো, সবাই কত সুন্দরভাবে নিজেরটা গুছিয়ে নিয়েছে। আর তুমি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ রূপা। আমি কালই জমিদার মহাশয়ের কাছে যাব। ওনার কাছে যদি কোনো বড় ব্যবসায়ীর সন্ধান থাকে যে আমার জমিটা কিনবে, আর জমিটা বিক্রি করে দিয়ে আমি আরও কিছু জমি কিনে নেব। আর যা টাকা অবশিষ্ট থাকবে সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা করব। পরদিন সকালে রাজু জমিদার মহাশয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। জমিদার মশাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ রাজু, বলো, কি কথা রয়েছে তোমার? জমিদার মশাই, আমি আমার জমিটা বিক্রি করতে চাই। যদি আপনার কাছে জানাশোনা কেউ থাকে জমি কিনতে চায় তাহলে দয়া করে আমাকে বলবেন। তুমি তোমার কোন জমিটার কথা বলছো রাজু? যে জমিটা আমি আপনার কাছে বন্ধক রেখে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, আমি ওই জমিটার কথাই বলছি। কারণ এই জঙ্গলে কাঠ কেটে এখন তেমন ভালো রোজগার হয় না, তাই ভাবছি ওই জমিটা বিক্রি করে ওই টাকায় কোনো নতুন ব্যবসা শুরু করব। রাজুর এই কথা শোনার পর জমিদার মহাশয় মনে মনে ভাবতে থাকে, আরে রাজুর এই জমিটা বেশ ভালোই দাম হবে, কমসে কম 3 কোটি টাকার উপরে। আর ওই জমিটা আমি একবার যদি রাজুর কাছ থেকে হাতিয়ে নিতে পারি তাহলে তো আর কোনো কথাই হবে না। রাজু, তুমি ঠিক কথাই বলেছ। কাল সকালে তুমি তোমার জমির কাগজপত্র নিয়ে আমাকে একবার দেখিয়ে যাও। তারপরে না হয় আমি তোমার ওই জমি বিক্রি করার জন্য কাউকেও দেখে দেব।
ঠিক আছে জমিদার মহাশয়, কাল আমি আমার জমির দলিলপত্র নিয়ে আপনার কাছে আসব। এই সমস্ত কথা বলে রাজু বাড়ি চলে যায়। আচ্ছা শোনো, জমিদার মশাই তোমাকে কি বলল? আচ্ছা শোনো, জমিদার মহাশয় কাল সকালে ওনার বাড়িতে একবার যেতে বলেছেন। আমাদের জমির যে কাগজপত্র রয়েছে সেগুলি উনি একবার দেখবেন। তারপরে উনি আমাদের জমির জন্য একটা ব্যবসায়ীকে দেখে দেবেন যে আমাদের জমি কিনবে। আচ্ছা, এ তো খুব ভালো কথা গো। এখন চলো, তোমাকে কিছু খেতে দিই। সকালে কিছু না খেয়ে বেরিয়েছিলে। হ্যাঁ গিন্নি, চলো, আমারও খুব জোরে খিদে পেয়েছে। পরদিন সকালে রাজু আবার জমিদার মহাশয়ের বাড়িতে যান। এই নিন জমিদার মহাশয়, আমার জমির দলিল। এই দলিল আমি খুব যত্ন সহকারে রেখেছিলাম। জমিদার মহাশয় রাজুর দলিল দেখে মনে মনে ভাবতে শুরু করে, রাজু তার দলিল কিভাবে তার নামে করলো। কিছুক্ষণ চিন্তাভাবনার পর জমিদার মহাশয় রাজুকে বলতে থাকে, আরে রাজু, তোমার এই জমি তো সরকারি জমি, আর এই দলিলে তা স্পষ্ট লেখা আছে। কেউ একথা তোমাকে বলেনি? এ আপনি কি বলছেন? এমনটা কিভাবে হলো? এই দলিলটা তো আমার বাবা আমাকে দিয়েছিলেন, আর আমার বাবাকে আমার দাদু দিয়েছিলেন এই জমির দলিলটা। আর এই জমিটা অনেক বছর ধরে আমাদের কাছে আছে, তাহলে এটা সরকারি জমি হলো কি করে? তা আমি কি মিথ্যে কথা বলছি? দলিলে যা লেখা আছে আমি তোমাকে সেইটাই বললাম। দলিলের লেখা কখনো কি মিথ্যা হয় নাকি? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অন্য কাউকে তুমি এই দেখাও দলিল। তুমি কি জানো রাজু, আগেকার দিনে জমি জলের দামে পাওয়া যেত। জমি আবার অনেকে এমনিই দিয়ে দিত। আমার দাদু ছিলেন, তাকে দেখাশোনা করবার জন্য একটা লোক ছিল, আর সে অনেক বছর ধরে দাদুকে অনেক আদর যত্ন করে দেখাশোনা করত। আমার দাদু তখন তাকে 2 বিঘা জমি দিয়ে দিয়েছিল। যদি আগে জানতাম এখনকার দিনে ওই জমির দাম এমন হবে, তাহলে ওই সমস্ত জমি আমাদের কাছেই রেখে দিতাম, আর আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম। তাহলে জমিদার মশাই, আমি এখন কি করব? এই জমির দলিল কিভাবে আমার নামে করব? আপনি কোনো একটা ব্যবস্থা করুন আর এই জমিটা আমার নামে করে দিন। শোনো রাজু, সরকারি জমি কারোর নামে হয় না, সেটাই শুধু সরকারেরই অধিকার থাকে। আর যদি কেউ জেনে ফেলে তোমার কাছে সরকারি জমি রয়েছে, আর সে যদি সরকারকে বলে দেয়, তাহলে সরকার কখনোই তোমাকে এ জমি দেবে না। আর মন দিয়ে শোনো, তুমি কাউকেও এ দলিল আর দেখাতে যেও না, তাহলে তোমার জমি আর তোমার কাছে থাকবে না, সাথে সাথেই সরকারের কাছে চলে যাবে। জমিদার মশাই, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আপনি দয়া করে আমাকে কিছু বলে দিন। দেখো রাজু, আমি তো এই সরকারি জমির ব্যাপারে তোমাকে কিছুই সাহায্য করতে পারবো না, তবে আমি তোমাকে একটাই কথা বলতে পারি, এ জমি তুমি আমাকে দিয়ে দাও, আর এর পরিবর্তে আমি তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে দেব। আর সরকার যদি এই জমির ব্যাপারে কিছু জেনে যায়, তখন সরকারই এই জমি দখল করে নিয়ে চলে যাবে। আর তুমি গরিব মানুষ, তাই আমি তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি। আর তা না হলে আমি কখনোই এই জমির দিকে তাকিয়েও দেখতাম না। একদিন না একদিন সরকার এই জমি তো দখল করে নিয়েই যাবে। হ্যাঁ জমিদার মশাই, আপনি ঠিকই বলেছেন, এটা সরকারি জমি, একদিন না একদিন হলেও সরকার তা জানতে পেরে যাবেই, আর সেদিন সরকারই দখল করে নেবে। আর তার থেকে বরং আপনি এই জমিটা নিয়ে নিন আর আমাকে 10 লাখ টাকা দিয়ে দিন। এরপরে জমিদার মশাই রাজুর থেকে ওই জমিটা লিখে নেয় এবং রাজুকে 10 লক্ষ টাকা দিয়ে দেয়। রাজু বাড়িতে গিয়ে তার স্ত্রী রূপাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর এই কথা শুনে রূপা খুব অবাক হয়ে যায়। এটা তুমি কি করলে? কোটি কোটি টাকার জমি মাত্র তুমি 10 লাখ টাকায় দিয়ে আসলে। দেওয়ার আগে একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে। ওই জমিদার মহাশয় তোমাকে বোকা বানিয়েছে, আর ওনার মিথ্যে কথাই তুমি বিশ্বাস করে নিয়েছো। হে ভগবান, এইবারে কি করব? আরে গিন্নি, তুমি একবার বোঝার চেষ্টা করো, ওটা যে সরকারি জমি। শোনো, যা বোঝার আমি বুঝে নিয়েছি, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। তুমি এক্ষুনি আমাকে জমিদার মহাশয়ের কাছে নিয়ে চলো, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই।
এরপরে তারা জমিদার মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। রাস্তায় যেতে যেতে তাদের সাথে দেখা হয় রাজুর একটি বোনের। আরে বৌদি, কেমন আছো? আর দাদাকে নিয়ে এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? কি আর বলবো বোন, তোমার দাদা জমিদার মহাশয়ের কাছে জমি বিক্রি করতে গিয়েছিল, কিন্তু জমিদার মহাশয় তোমার দাদাকে বোকা বানিয়ে দিয়েছে, আর আমাদের জমি সরকারের দোহাই দিয়ে নিজের নামে করে নিয়েছে। এটা তো তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে বৌদি। আর তোমাদের জমি সরকারের কিভাবে হবে? রাজুদার দাদু আর আমার দাদু একসাথেই তো জমি কিনেছিল, আর তাহলে জমি কিভাবে সরকারের হবে? আর জমি যদি সরকারের হতো তাহলে দলিল তো সরকারের নামেই থাকতো, তাহলে তোমাদের কাছে কেন থাকবে? তোমরা যদি জমি বিক্রি করবে তাহলে আমার দাদাকে কেন বললে না? আরও অনেক ভালো জায়গায় তোমাদের জমি বিক্রি করে দিত। তুমিই বলো বোন, এখন আমরা কি করব? আমরা যে কিছুই বুঝতে পারছি না। শোনো বৌদি, ওই জমিদার মহাশয় খুবই বাজে মানুষ, আর আমাদেরকে এখন গ্রামের প্রধানের কাছে যেতে হবে। উনি হয়তো আমাদেরকে সাহায্য করতে পারেন। চলো আমরা গ্রামের প্রধানের কাছে যাই। এরপরে রাজু গ্রামের প্রধানের কাছে সমস্ত কথা খুলে বলে, আর গ্রামের প্রধান সমস্ত ঘটনা শুনে জমিদার মহাশয়কে ডেকে পাঠান। কি জমিদার মহাশয়, তুমি রাজুর জমিটা সরকারি জমি বলে নিজের নামে করে নিয়েছো। গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তুমি অসৎ ব্যবহার করেছো। আপনি কি বলছেন প্রধান মহাশয়? কিছুদিন আগে আমি জমির 10 লাখ টাকা দিয়ে রাজুর কাছ থেকেই জমিটা কিনেছিলাম। রাজু নিজেই তো আমার কাছে জমি বিক্রি করতে এসেছে, আমি তো ওকে কোনো জোর জবরদস্তি করিনি। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই রাজুকে জিজ্ঞাসা করে দেখুন। রাজু, এ কথা কি সত্যি? তুমি নিজেই জমিদার মহাশয়ের কাছে জমি বিক্রি করতে গিয়েছিলে? প্রধান মহাশয়, আমি জমিদার মহাশয়ের কাছে গিয়েছিলাম। ওনার কাছে যদি কেউ থাকে, এমন কেউ যার কাছে আমি আমার জমিটা বিক্রি করব। জমিদার মহাশয় আমার জমিটা সরকারি জমি বলে 10 লাখ টাকা দিয়ে আমার থেকে লিখিয়ে নিয়েছেন, কিন্তু ওই জমিটার দাম হবে 1 কোটি টাকারও বেশি। রাজু, তুমি 1 কোটি টাকার কথা বলছো, তুমি কি জানো 1 কোটি টাকা শব্দটা ছোট হলেও সংখ্যাটা অনেক বেশি। কোনোদিন কি দেখেছো তুমি 1 কোটি টাকা? যখন তুমি হাতের ছাপ দিয়েছিলে তখন কি তোমার একবারও মনে পড়েনি যে ওই জমিটার দাম 1 কোটি টাকারও বেশি হবে? নিজের ইচ্ছায় তখন তুমি জমিটা বিক্রি করেছিলে, এখন তুমি এই ভোলাভালা সাদাসিধে মানুষটাকে দোষ দিচ্ছ। আমি জানি জমিদার মহাশয় কখনোই এমন করতে পারেন না। জমিদার মহাশয় এ গ্রামের সম্মানীয় ব্যক্তি, ওনার উপর অপবাদ দিতে তোমার একদম লজ্জা করছে না? রাজু লেখাপড়া জানতো না, আর এই সুযোগটা নিয়ে প্রধান মহাশয় জমিদার মহাশয়কে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু কুসুম লেখাপড়া জানা এবং শিক্ষিত ছিল, তাই সে অন্যায়টাকে মেনে নেয়নি। প্রধান মহাশয়, রাজুদা লেখাপড়া জানে না তো ঠিক আছে, কিন্তু জমিদার মহাশয় রাজুদাকে ঠকিয়ে তার জমিটা নিজের নামে করে নিয়েছে। আগে এর বিচারটা করুন আপনি। এইবারে তুমি আমাকে বিচার করা শেখাবে? তুমি কি জানো রাজু জমিদার মহাশয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে বসে আছে? এখানে আবার ঠকানোর কথা আসছে কিসের? প্রধান মহাশয়, আমার মনে হয় আপনারা দুজনে মিলে হাতে হাত মিলিয়ে রাজুদাকে বোকা বানাচ্ছেন। আপনাদের নামে আমি এখনই গিয়ে থানায় অভিযোগ জানাবো। আমাদের নামে থানায় অভিযোগ জানাবে? থানা পুলিশে আমরা কোনো ভয় পাই না। প্রধান মহাশয় বুঝতে পারে কুসুম একজন লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, তাই জন্য সে কিছু না বলে মনে মনে ভাবতে থাকে, আমার নামে থানায় যদি কোনো অভিযোগ জমা পড়ে তাহলে আমি তো আর গ্রামের প্রধান থাকবো না, আর তাতে তো আমারই জেল হবে। না, কোনো মতে এটা হতে দেওয়া যাবে না। কুসুম মা, তুমি একদম ঠিক কথা বলেছ, এটা আমাদের গ্রামের ব্যাপার, আর এই গ্রামের ব্যাপার নিয়ে যদি কোর্ট কাচারি হয় তাহলে গ্রামেরই সম্মান যাবে। তার থেকে বরঞ্চ আমরা গ্রামের ব্যাপারটা গ্রামেই সমাধান করে নিই। এরপরে প্রধান মহাশয় নিজেকে বাঁচানোর জন্য জমিদারকে বলতে থাকে, জমিদার মশাই, রাজুর জমিটা তোমাকে ফিরিয়ে দিতেই হবে। কিন্তু কিন্তু প্রধান মহাশয়,
কোনো কিন্তু কিন্তু না, এই জমিটা তুমি রাজুর কাছ থেকে ঠকিয়ে নিয়েছো। ওই জমিটি তোমাকে রাজুকে ফিরিয়ে দিতেই হবে। আগে ওই জমিটা তুমি রাজুকে ফিরিয়ে দাও। এরপরে জমিদার মহাশয় রাজুর জমিটি রাজুকে ফিরিয়ে দেয়।